যে গলার গ্ল্যান্ড ফোলা মানেই ক্যান্সার সেরকম নাও হতে পারে। ফোলাটা থেকেই গেল বা ধীরে 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 বেড়ে যাচ্ছে, তখন একটা পরামর্শ নেওয়া হচ্ছে। আলসার ফর্ম করছে বা গলা একটা গ্ল্যান্ড ফুলে আছে খুব শক্ত, ঘা যেটা ঠিক হচ্ছে না, যিনি ক্যান্সার বিশেষজ্ঞ তারা সাধারণত নর্মালি কি কি টেস্ট করেন ক্যান্সারটাকে ডায়াগনোজ করার জন্য? ফলোড বাই একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন, থরো ক্লিনিক্যাল এক্সামিনেশন। ইউজুয়ালি এটা বায়োপসি বা এফএনএসি। তো বায়োপসিতে সাধারণত নাক কান গলার অঞ্চলে কি কি ধরনের ক্যান্সার ধরা পড়ে? তো সেখান থেকেও কোনো রকম স্যালাইভারি গ্ল্যান্ড ক্যান্সার বা অ্যাডেনোকার্সিনোমা, যেগুলো ইউজুয়ালি রেয়ার বা সেগুলো ধরা পড়ে থাকে। সিটি স্ক্যান বা পেট স্ক্যান এইটা করাটা কতটা জরুরি? এবারে এমআরআই হবে না সিটি স্ক্যান হবে না পেট স্ক্যান হবে, এটা পুরোটাই ডিপেন্ড করে প্রেজেন্টেশন, স্টেজ এবং কি কি হাই রিস্ক ফিচার আছে। তো এই সিচুয়েশনে ট্রিটমেন্টটা কিভাবে ডিসাইডেড হয়? সো এটা হচ্ছে টিউমার ফ্যাক্টর। আর দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে পেশেন্ট ফ্যাক্টর। যত কেমোথেরাপি, রেডিওথেরাপির এফেক্টিভনেস বা আরো নতুন নতুন ড্রাগ আসলো, তখন ক্লিনিক্যাল ট্রায়ালে এগুলো প্রুফ হলো যে আমরা সার্জারি না করেও উইথ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি অনকোলজিক্যাল আউটকাম একদম সিমিলার। এটা কিন্তু খুব জরুরি যে যে কোনো হেড নেক ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্টটা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম দিয়ে ডিসাইডেড হওয়া দরকার, কারণ তাকে আরো বেটার আউটকাম দেওয়া যায় এবং মিনিমাম টক্সিসিটিতে ট্রিটমেন্টটা করা যায়। তো অপারেশনে ডাক্তারও বলেছেন যে চোয়ালের অর্ধেকটাই বাদ দিতে হবে বা অর্ধেকটার পুরোটা না বাদ দিলেও কিছুটা পার্ট বাদ দিতে হবে। তো এই যে গ্যাপ যেটা হয়ে যাচ্ছে, এই গ্যাপটা কিভাবে পূরণ হবে এটা অনেকের কিউরিওসিটি থাকে। কনস্ট্রাকটিভ সার্জারি করা হয়, যেটাকে আমরা বলি ফ্ল্যাপ সার্জারি। আচ্ছা, তো এবার এই ফ্ল্যাপ গুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়ে থাকে। মানে আমি যদি বুঝতে চাই সাধারণভাবে ফ্ল্যাপ মানে তুমি বলতে চাইছো যে অন্য কোনো একটা জায়গা টিস্যু দিয়ে এই গ্যাপটাকে ভরাট করা। আচ্ছা, গলার গ্ল্যান্ড ফোলা, এটা মানে কি ক্যান্সার? হেড নেক ক্যান্সার হয়েছে? সব সময় নয়। সো বেসিক্যালি গলার গ্ল্যান্ড যেটা আপনি বলছেন, এগুলো বেসিক্যালি লিম্ফ নোড। সো গলার যে লিম্ফ নোড গুলো, এবার লিম্ফ নোড যেটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে লিম্ফ নোড হচ্ছে আমাদের প্রথম যে কোনো রকম ইনফেকশন বা যে কোনো রকম ফরেন বডির এগেনস্টে প্রথম বডির ইমিউন অ্যাটাক। তো সবসময় যে ভয়টা আমাদের থাকে যে গলার গ্ল্যান্ড ফোলা মানেই ক্যান্সার, সেরকম নাও হতে পারে। যেরকম আমরা জেনারেলি দেখি যে বাচ্চাদের ক্ষেত্রে যাদের এরকম সব হ্যাবিট গুলো এখনো হয়নি বা ডেভেলপ করেনি, সেক্ষেত্রে সাধারণ সর্দি কাশি বা জ্বর আসলেও গলার গ্ল্যান্ড ফুলে যায়। সো এগুলোকে আমরা বলি রিঅ্যাক্টিভ লিম্ফয়েড হাইপারপ্লেসিয়া, যেখানে আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন এই ইনফেকশন বা ইনফ্লামেশন গুলো সাবসাইড হয়ে যায়, ফোলাগুলো নিচে থেকে কমে যায়। এবার আসি যে আবার যেটা বললাম যে ধরুন এই ইনফেকশনটা কমে গেল বা 2 সপ্তাহ 3 সপ্তাহ একটা টাইম, তারপরেও কমছে না, ফোলাটা থেকেই গেল বা ধীরে 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 বেড়ে যাচ্ছে, তখন একটা পরামর্শ নেওয়া উচিত। এবং সেক্ষেত্রে তখন যে এবার সেটা বিভিন্ন রকম, ধরুন গলার যে কোনো রকম ক্যান্সারও হতে পারে, আবার অনেক সময় রক্তের কিছু ক্যান্সার হয় যেগুলোকে বলা হয় লিম্ফোমা, যেগুলো সেগুলোতেও গলার গ্ল্যান্ড ফুলে থাকতে পারে। তো যখন আমি এরকম দেখছি যে আমার মুখে, যেটা আপনি বললেন যে একটা আলসার ফর্ম করছে বা গলা একটা গ্ল্যান্ড ফুলে আছে খুব শক্ত, ঘা যেটা ঠিক হচ্ছে না, তো এই সিমটমই যখন আমি যাই, তো তখন নর্মালি যিনি ক্যান্সার বিশেষজ্ঞ তারা সাধারণত নর্মালি কি কি টেস্ট করেন ক্যান্সারটাকে ডায়াগনোজ করার জন্য, এবং কি কি টেস্ট করেন সেটাকে ফার্দার আরো কোথায় কি ছড়িয়েছে জানার জন্য, সেইটা যদি একটু বলো। ওকে, সো মোস্টলি যেটা হয় যে পেশেন্ট যখনই আমাদের কাছে আসে, ফার্স্ট থিং যেটা আমরা করি যে সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিটেইলড হিস্ট্রি টেকিং, যে রিস্ক হ্যাবিটস কিছু আছে নাকি, ফ্যামিলি হিস্ট্রি কিছু আছে নাকি, সো দ্যাট আমরা কোনো রকম মানে জেনেটিক কিছু অল্টারেশন থাকতে পারে সেগুলো একটা ওভারঅল একটা আইডিয়া নেওয়া। ফলোড বাই একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন, থরো ক্লিনিক্যাল এক্সামিনেশন। সেটা যেখানকার টিউমার, মেনলি যদি মুখের হয় তাহলে মুখ, সঙ্গে গলার হলে গলা, এবং সবসময় আমরা গলার গ্ল্যান্ড গুলোকে তার সঙ্গে প্যালপেট করে থাকি। সো এটা আমাদের একটা ইনিশিয়াল স্টেজিং বা ইনিশিয়াল যে আমরা যে ইমেজটা আমরা এরপরে করবো, ইমেজিং মানে ধরুন কোন টাইপের স্ক্যান করবো, সেটা একটা ডিসিশন নিতে আমাদের হেল্প করে থাকে। এবার আসি এই দুটোর পরে ফার্দার আমরা কি করে থাকি। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইউজুয়ালি এটা বায়োপসি বা এফএনএসি। বায়োপসি মানে আমরা একটা ইদার জায়গাটা থেকে এটা ছোট করে কেটে আমরা বায়োপসিতে পাঠালাম, বা এফএনএসি মানে একটা সুচ ফুটিয়ে ও ভেতর থেকে তরলটা সংগ্রহ করে আমরা সেটা ফার্দার। এখানে একটা জিনিস আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে দর্শকদের মধ্যে একটা ভয় কাজ করে যে বায়োপসি করলে ক্যান্সারটা ছড়িয়ে যাবে। এটা কি সত্যি? না, এটা একদমই মিথ। আমি বলতে পারি এটা একদমই সত্যি নয়। যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে কোনো জায়গায় আমরা দেখেছি, ধরুন যদি চোট লাগে বা কোনো কাটাছেঁড়া হয়, স্বাভাবিকভাবে সেই জায়গাটা বডির নিজস্ব মেকানিজমেই
একটু হলেও ফুলে ওঠে। সেটা আমরা সবসময় দেখেছি, যে আমাদের কুনুয়ে পড়ে চোট লাগলো, ওই জায়গাটা একটু ফুলে গেল, এক্স্যাক্ট সেই জিনিসটা হয় যেটাকে আমরা বলি ইনফ্ল্যামেশন। সো এই যে জিনিসটা হয়, যে আমি যখন বায়োপসি করছি বা এফএনএসি করছি, সো এটা বডি পারসিভ করে এক রকমের চোট হিসাবে, যে একটা আমার ট্রমা হলো, তার পরিপ্রেক্ষিতে এটা একটা সাময়িক ইনফ্ল্যামেশন যেটা দেখা যায় উইথ সাবসাইড, যে আমরা তারপরে যে কোনো বায়োপসি বা এফএনএসি পর আমরা যে পেইন কিলার বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন দিয়ে থাকি, এগুলো 2-3 দিনে কমেও যায়। আচ্ছা, ওকে। তো বায়োপসিতে সাধারণত নাক কান গলার অঞ্চলে কি কি ধরনের ক্যান্সার ধরা পড়ে? সো বায়োপসিতে নাক কান গলার মধ্যে সব থেকে কমন যে ক্যান্সারটা ধরা পড়ে সেটার নাম হচ্ছে স্কোয়ামাস সেল ক্যান্সার, আচ্ছা, যেটা মোস্ট প্রিভ্যালেন্ট এবং ইউজুয়ালি রিলেটেড টু টোবাকো এক্সপোজার বা টোবাকো প্রোডাক্ট, অ্যালকোহল, এগুলোর সঙ্গে জড়িত থাকে। এছাড়াও যে টাইপের ক্যান্সার গুলো ধরা পড়ে, যেমন অসংখ্য লালা গ্রন্থি থাকে মুখের মধ্যে, মাইনার স্যালাইভারি গ্ল্যান্ড, মেজর 3টে থাকে, মাইনার স্যালাইভারি গ্ল্যান্ড আমাদের গলা এবং মুখের মধ্যে থাকে। তো সেখান থেকেও কোনো রকম স্যালাইভারি গ্ল্যান্ড ক্যান্সার বা অ্যাডেনোকার্সিনোমা, যেগুলো ইউজুয়ালি রেয়ার বা সেগুলো ধরা পড়ে থাকে। কিছু থাকে যেরকম আরো রেয়ার হচ্ছে মাসেল থেকে বা বোন থেকে যে টিউমার গুলো আসে, ধরুন জ বোন বা আমাদের ওপরের যে মানে চোয়ালের যে বোনগুলো, সেগুলোর থেকে, বা ফেশিয়াল স্কেলিটনের কিছু টিউমার যেগুলোকে আমরা বলি। সো এই টাইপের টিউমার গুলো বায়োপসিতে আস্তে আস্তে ধরা পড়ে। আচ্ছা। তো এমন কোনো ভাইরাল ইনফেকশন আছে যেটা থেকে নাক কান গলার ক্যান্সার হতে পারে? সো যেটা এখনো অব্দি অ্যাসোসিয়েশন পাওয়া গেছে সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আচ্ছা, অবভিয়াসলি যেটা এই কারণে এটা আমরা এখন এত চর্চায় আনি, কারণ ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন কান্ট্রিজে এর প্রিডমিনেন্স মানে প্রিভ্যালেন্সটা অনেকটা বেশি। আমাদের এখানে ডিউ টু সোশিও কালচারাল প্র্যাকটিস যেটা আমরা ডিফার করে ওখান থেকে, তার জন্য আমাদের এখানে ইউজুয়ালি সেই জিনিসটা অনেকটা হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে কম। হাউএভার সার্ভাইকাল ক্যান্সারে ইটস ওয়ান অফ দ্য মেজর রিজন, কিন্তু হেড অ্যান্ড নেক ক্যান্সারে, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারে কিছু ক্ষেত্রে হচ্ছে এইচপিভি পজিটিভ যে এই ভাইরাসের যে কজেশনটা সেটা পাওয়া গেছে। প্র্যাকটিক্যালি ইন্ডিয়ান পপুলেশনের জন্য আমার প্র্যাকটিসে ইটস লেস দ্যান 10%। আচ্ছা, বাট অ্যাকর্ডিং টু যে নতুন আমাদের যে এজেসিসি ক্লাসিফিকেশন, ধরুন না, যেটা আমেরিকান জয়েন্ট কমিশন অন ক্যান্সার, বা আমরা যে ইন্টারন্যাশনাল স্টেজিং করি, এই ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারের ক্ষেত্রে আমাদের সবসময় HPV-16টা টেস্ট করে নিতে হয়। এই কারণেই, কারণ পজিটিভ হলে এক রকমের স্টেজিং হয়, নেগেটিভ হলে আরেক রকমের স্টেজিং হয়, এবং ট্রিটমেন্টটাও অনেকটা ভ্যারি করে, স্টেজটা ভ্যারি করে। আচ্ছা, তো যখন বায়োপসিতে ধরা পড়েছে যে আমার ধরুন টাঙের স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়েছে, এই ধরনের সিচুয়েশনে যদি বলেন যে সিটি স্ক্যান বা পেট স্ক্যান এইটা করাটা কতটা জরুরি, বা এমআরআই? সো ইটস অ্যাবসলিউটলি নেসেসারি অ্যাকচুয়ালি, কারণ ইমেজিংটা হচ্ছে আমাদের স্টেজিং এ খুব হেল্প করে। এবারে এমআরআই হবে না সিটি স্ক্যান হবে না পেট স্ক্যান হবে, এটা পুরোটাই ডিপেন্ড করে প্রেজেন্টেশন, স্টেজ এবং কি কি হাই রিস্ক ফিচার আছে। তো এই যে আমি বললাম যে প্রথম থেকে যখন হিস্ট্রি টেকিং, ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপর একটা বায়োপসি বা এফএনএসি, তাতে কি ধরা পড়লো, হাই গ্রেড, লো গ্রেড, এই সমস্ত জিনিসগুলোর উপর বেস করে আমরা জেনারেলি কোন স্ক্যানটা আইডিয়াল হবে সেটা আমরা ডিসাইড করে থাকি। তো যদি আমি ওভারভিউ একটা কিছু দিতে চাই, যেরকম ধরুন টাং ক্যান্সার, মুখের মধ্যে যদি আমি ধরি টাং ক্যান্সার, যদি আমরা দেখি ইউজুয়ালি আমরা এমআরআইটাকে প্রেফার করি। আবার উল্টো দিকে যদি আমরা দেখি চোয়ালের কোনো ক্যান্সার বা মুখের গালের মধ্যে কোনো ক্যান্সার, তাহলে আমরা আবার সিটি স্ক্যানটাকে প্রেফারেন্স দিয়ে থাকি। আচ্ছা, পেট স্ক্যান সবসময় যে আপফ্রন্ট দরকার হয় তা নয়। আচ্ছা, পেট স্ক্যানটা আমরা তখনই চিন্তা ভাবনায় আনি, যে ইনিশিয়াল যখন স্টেজিং এ বলছি, ইনিশিয়ালি তখনই আমরা পেট স্ক্যানটাকে বলে থাকি যখন আমাদের ক্লিনিক্যালি বা বায়োপসিতে যে ইনফরমেশন গুলো আসে তাতে আমাদের মনে হয় যে না, দিস টিউমার ইজ ভেরি হাই গ্রেড, বা আমাদের বাকি বডিতে ছড়িয়ে পড়ার মতনও কিছু লক্ষণ দেখা যাচ্ছে। ইন দোজ কেসেস আমরা তখন পেট স্ক্যানের দিকে যাই। তো এবার আমরা শুনে নেব যে যখন আমরা টেস্ট করে জানলাম যে হেড অ্যান্ড নেক ক্যান্সার হয়েছে এবং সেটা স্টেজিং করে দেখা গেছে আর কোথাও ছড়ায়নি, তো এই সিচুয়েশনে ট্রিটমেন্টটা কিভাবে ডিসাইডেড হয়? সো ট্রিটমেন্ট আমরা ডিসাইড করে থাকি দুটো ফ্যাক্টরের উপরে। ফার্স্ট ফ্যাক্টর অবভিয়াসলি যেটা আমাদের কাছে যে ইনফরমেশন গুলো থ্রু ল্যাব বা থ্রু স্ক্যান ইমেজেস এর দিক থেকে এসছে, যেটা বেসিক্যালি হচ্ছে স্টেজ। সো এটা হচ্ছে টিউমার ফ্যাক্টর। আর দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে পেশেন্ট ফ্যাক্টর, মানে পেশেন্টের ওভারঅল কন্ডিশন কিরকম আছে, যেটা আমরা অনেক সময় পারফরমেন্স স্ট্যাটাস দিয়ে ডিসাইড করে থাকি। বাকি কোনো কোমরবিডিটিস আছে কিনা, পেশেন্ট কতটা ফিট সেই টাইপের ট্রিটমেন্ট গুলো নেওয়ার জন্য, তো ওভারঅল একটা আইডিয়া নেওয়া। তো এই দুটো ফ্যাক্টরের উপর বেস করে আমরা ইউজুয়ালি যদি দেখি যে খুব ফিট পেশেন্ট, তাহলে পরে যেটা হয় যে এবারে তখন ডিসিশন হয় যে কোন সাবসাইটের ওপরে।
ধরুন ওরাল ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার বা স্যালাইভারি গ্ল্যান্ড ক্যান্সার, লালা গ্রন্থির যে ক্যান্সার গুলো, ইউজুয়ালি প্রাইমারি ট্রিটমেন্ট অফ চয়েস সার্জারি যদি আচ্ছা। করা যায় আচ্ছা। আর্লি স্টেজে বা অপারেবল ডিজিজ যেটা কেটে বাদ দেওয়া সম্ভব, সেক্ষেত্রে আমরা প্রেফার করি সার্জারি। 2 নম্বর হচ্ছে যদি আবার দেখা যায় যে গলার ক্যান্সার, ভয়েস বক্সের ক্যান্সার বা ফ্যারিংস এর ক্যান্সার, এসব ক্ষেত্রে আবার যেরকম 2 রকমের ট্রিটমেন্ট আছে। 1 নম্বর হচ্ছে যেগুলো যদি খুব আর্লি স্টেজে থাকে, স্টেজ 1 স্টেজ 2 তে কিছু সময় যেগুলো সম্ভব হয়, যেগুলো মানে ল্যারিংস এর ক্যান্সার বা গ্লটাসের ক্যান্সারে স্পেসিফিক্যালি ট্রান্সওরাল লেজার সার্জারি করা, বা ওরোফ্যারিংস ক্যান্সারের জন্য অনেক সময় ট্রান্সওরাল রোবোটিক সার্জারি করা। তো এবার এগুলো খুবই লিমিটেড ইন্ডিকেশন। আচ্ছা। তো সেই ক্রাইটেরিয়া গুলো যদি ম্যাচ হয় তাহলেই আমরা অফার করে থাকি। আদারওয়াইজ দের ইজ আ গুড অল্টারনেটিভ উইথ ইকুয়াল আউটকাম যেগুলো থাকে, যেরকম আমরা তখন কেমোথেরাপি উইথ রেডিওথেরাপি, সেগুলো আমরা গলার টিউমারের ক্ষেত্রে বেশি প্রেফার করি। এর মেন কারণ হচ্ছে যেটা, যে বেসিক্যালি গলার যে কোনো টিউমার বা ভয়েস বক্সের টিউমারের আগে যখন এই কেমোথেরাপি রেডিওথেরাপির আগে যে এরাটা ছিল, প্রি কেমোথেরাপি প্রি রেডিওথেরাপি এরা যেটাকে বলা হয় 1980s এর আগে, তখন ইউজুয়ালি এই টাইপের সার্জারি গুলো যেগুলো হতো সেগুলো ওই ভয়েস বক্স রিমুভাল বা একটা বড় অংশ ফুট পাইপ বাদ দেওয়া, তো যার মরবিডিটিটা অনেকটা হাই হতো, যে লস অফ ভয়েস সঙ্গে একটা কন্টিনিউয়াসলি একটা ট্রেকিওস্টমির উপর বেস করে, মানে আর্টিফিশিয়াল নোজ যেটাকে আমরা বলি, যে এর ভেতর দিয়ে আমাদের শ্বাস নিতে হবে। তো এই যে মরবিডিটি গুলো, সেগুলোর জন্য আস্তে আস্তে কি হলো, যখন যত ক্লিনিক্যাল ট্রায়ালস আসতে থাকলো, যত কেমোথেরাপি রেডিওথেরাপির এফেক্টিভনেস বা আরো নতুন নতুন ড্রাগ আসলো, তখন ক্লিনিক্যাল ট্রায়ালে এগুলো প্রুফ হলো যে আমরা সার্জারি না করেও উইথ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি অনকোলজিক্যাল আউটকাম একদম সিমিলার কিছু কিছু স্টেজের ক্ষেত্রে। আচ্ছা। তো সেই জন্য আমরা জেনারেলি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এই টাইপের জায়গায়, যেখানে থ্রোট ক্যান্সার হচ্ছে, সেই সমস্ত জায়গায় আমরা ইউজুয়ালি তখন প্রথম দিকে চেষ্টা করি যে কেমো রেডিওথেরাপি দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করার। যদি কন্ট্রোল না হয়, ইন দ্যাট কেস তখন আমরা বলি, একটা আমাদের টার্মে বলি স্যালভেজ সার্জারি। স্যালভেজ সার্জারি করা, যে জিনিসটা কিছুটা থেকে গেছে তারপর স্যালভেজ করা। সিমিলারলি যদি সাবসাইটের মধ্যে যদি আসি, এবার ধরুন নাকের আশেপাশে যেটা, যদিও খুব কম, মানে আনকমন, খুব বেশি দেখা যায় না, কিন্তু সেক্ষেত্রে বা খুব অস্বাভাবিক একটা বড় টিউমার যেটা হয়তো বর্ডার লাইন রিসেক্টেবল বলি, যেটা আমরা, মানে ধরুন টিউমারটা রিসেক্ট হয়তো করা যাবে কিন্তু আমি অ্যাডেকুয়েট মার্জিন চারিদিকে পাবো না, বা খুব ইম্পর্টেন্ট যে স্ট্রাকচার, ধরুন ব্রেন, চোখ বা গলার যে ভেন আর আর্টারিটা যেটা ব্রেনের মধ্যে রক্ত নিয়ে যাচ্ছে বা ড্রেন করছে, এগুলোর সঙ্গে আটকে আছে, আপফ্রন্ট অপারেট করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা তখন একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড করে আমরা যেটা অনেক সময় ডিসিশন করি, যে কেমোথেরাপি শুরু করে বা ইমিউনোথেরাপি শুরু করে এই জিনিসগুলোকে ডাউন স্টেজ করার পরে ফার্দার ইভ্যালুয়েট করা, যে আমরা এবার সার্জারির দিকে যেতে পারি কিনা, মানে সাইজে ছোট করে, সাইজে ছোট করে। তো এবার এই পুরো জিনিসটাই ডিপেন্ড করে পেশেন্ট ফ্যাক্টর, টিউমার ফ্যাক্টর এবং বাকি অনেক সার্কামস্ট্যান্সের উপরে, এবং এই পুরো ডিসিশনটাই সবসময় নেওয়া হয় একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের মধ্যে দিয়ে, যেখানে পেশেন্টকে সেন্টার করে সার্জন, মেডিকেল অনকোলজিস্ট, রেডিওথেরাপি ডক্টর, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, এরা সবাই মিলে বসে উইদিন যে আমাদের যে ইন্টারন্যাশনাল গাইডলাইন বা ন্যাশনাল গাইডলাইন থাকে, সেগুলোকে মেনে একটা পেশেন্টের জন্য যেটা সব থেকে ভালো, এরকম একটা পার্সোনালাইজড কেয়ার গাইডলাইন একটা বানানোর জন্য বা ট্রিটমেন্ট একটা আউটলাইন দেওয়ার জন্য। একদমই যেটা উনি বললেন, এটা কিন্তু খুব জরুরি যে যে কোনো হেড নেক ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্টটা কিন্তু একটা মাল্টিডিসিপ্লিনারি টিম দিয়ে ডিসাইডেড হওয়া দরকার। কারণ এখানে যেরকম সার্জনের ইনপুটটা ইম্পর্টেন্ট, মেডিকেল অনকোলজিস্টের ইনপুট ইম্পর্টেন্ট, রেডিয়েশন অনকোলজিস্টের ইনপুটটা ইম্পর্টেন্ট, একটা মাথা কাজ করার জায়গায় 3টে আলাদা আলাদা স্পেশালিটির মাথা কাজ করলে আমার মনে হয় পেশেন্টের ট্রিটমেন্টটা অনেক ভালো হয়, তাকে আরো বেটার আউটকাম দেওয়া যায় এবং মিনিমাম টক্সিসিটিতে ট্রিটমেন্টটা করা যায়। অ্যাবসলিউটলি, এবং এটা মানে ট্রায়াল দিয়ে প্রুভেন যে সেন্টার্স হু ডু নট ফলো মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড এন্ড সেন্টার্স হু ফলো মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড, সেম ডিজিজ, সেম স্টেজ আউটকাম, সেন্টার্স হু ফলো মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড, তাদের আউটকাম অনেক অনেক বেটার, এবং এটা ক্লিনিক্যালি এবং ট্রায়াল দিয়ে প্রুভ হয়ে গেছে। পারফেক্ট। তো এবার যেটা আমি তোমার থেকে জেনে নিতে চাইবো, যে আজকে ট্রিটমেন্ট আমি করলাম, সার্জারি হলো, তারপরে রেডিয়েশন হলো বা রেডিয়েশনের সঙ্গে কেমো হলো, বা যাই হোক, আগে কেমো হয় সার্জারি হলো, তো এই জিনিসগুলোর পরে সার্জারির করার পরে আমার সাধারণত কতদিন পেশেন্টকে থাকতে হয়, বা ওই সার্জারির পরে কি কি নর্মাল কমপ্লিকেশন সাধারণত দেখা যায়, যেটা কারণ আমি পেশেন্ট হিসেবে এই জিনিসটা নিয়ে খুব কনসার্ন থাকবো যে এত বড় একটা সার্জারি হবে, ওরে বাবা কি না কি হয়ে যাবে। তো সেই ব্যাপারে যদি তুমি একটু বলো। যে এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে যে কত বড় টিউমার এবং কত বড় রিসেকশন হয়েছে তার
উপরে। সিমিলারলি যেরকম আমি যদি আমার নিজস্ব পেশেন্টদেরই গল্প বলছি, দুদিন আগে যে পেশেন্টটা ধরুন আমার অপারেট করেছি আমি, সে স্টেজ 1 ছোট্ট একটা টিউমার ছিল, অপারেশন হলো, আজকে হচ্ছে 3rd ডে, আমি আজকে ডিসচার্জ করে দিলাম। সিমিলারলি ধরুন স্টেজ 4 টিউমার, অনেকটা বড়, অনেকটা চোয়ালের অংশ বাদ গেছে, সেই পেশেন্টটা জেনারেলি 7 দিন 8 দিন 10 দিন এরকম লাগে আমাদের ইন হসপিটাল বা ইন পেশেন্ট যে কেয়ার বলি সেই কেয়ার গুলো দিতে হয়। তো এগুলো পুরোটাই ডিপেন্ড করে যে আমাদের রিসেকশন কতটা বড় হয়েছে, আর কিছুটা ডিপেন্ড করে পেশেন্ট ফ্যাক্টরস এর উপরেও। যেমন একটা পেশেন্ট উইদাউট এনি কোমরবিডিটি, অবভিয়াসলি সেই পেশেন্টটা উইল হিল ফাস্টার। বাট একটা পেশেন্ট উইথ মাল্টিপল কোমরবিডিটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, কারণ ক্যান্সার জেনারেলি একটু হলেও ওল্ড এজের ডিজিজ, তো জেনারেলি আমরা এমন পেশেন্ট দেখে থাকি অনেক সময় যাদের আগে থেকে ক্যান্সার হওয়ার আগে থেকে ধরুন প্রেশারটা বাড়া, হার্টের একটা ওষুধ খান, বা হচ্ছে কিডনির একটু সমস্যা আছে, তো এই কোমরবিডিটিস গুলো থাকলে অবভিয়াসলি রিকভারিটা একটু টাইম লাগে। আচ্ছা। আর 2 নম্বর হচ্ছে যেটা আরেকটা বলার বিষয় হচ্ছে যে ডিসচার্জের পরেও যেটা আমরা সবসময় করে থাকি যে একটা কন্টিনিউয়াস রিহ্যাব প্ল্যানের মধ্যে রাখা এই পেশেন্টগুলো। তো তার জন্য রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আছে, একটা প্রপার ডায়েট চার্ট মেনটেন করা যাতে নিউট্রিশনটা অ্যাপ্রোপ্রিয়েট থাকে, কারণ পোস্ট সার্জারি বা পোস্ট যে কোনো এই টাইপের মেজর থেরাপি নিউট্রিশনের একটা বিশাল বড় রোল থাকে। তো সেক্ষেত্রে একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের থেকে একটা প্রপার ডায়েট চার্ট ফলো করা। হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে যেটা সব একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যেটা স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি। আচ্ছা, একজন স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপিস্টের সঙ্গে একটা রেগুলার পরামর্শ করা, কারণ অবভিয়াসলি একটা জিভের অংশ বাদ যাওয়া, গলার মধ্যে একটা অপারেশন হওয়া বা চোয়ালের অংশ একটা বাদ যাওয়া, তো অবভিয়াসলি সেসব ক্ষেত্রে ইনিশিয়াল কিছুদিন খেতে একটু কষ্ট বা বলতে একটু কষ্ট হতে পারে। তো তখন এই স্পিচ আর ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বা থেরাপিস্ট যারা আছে তারা বিভিন্ন রকম এক্সারসাইজ, খাবারের যে বিভিন্ন রকম কনসিস্টেন্সি, সেগুলোকে অল্টার করে এই জিনিসগুলোকে ট্রিট করে থাকেন বা এই রিহ্যাব গুলোতে হেল্প করেন, রিহ্যাবিলিটেশন গুলোতে হেল্প করে থাকেন। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা জানতে চাইবো, যে অনেকের প্রশ্ন থাকে যে আজকে ধরো আমার এখানে ম্যান্ডিবলে বা চোয়ালের একটা বড় ক্যান্সার গ্রোথ হয়েছে, তো অপারেশনে ডাক্তারও বলেছেন যে চোয়ালের অর্ধেকটাই বাদ দিতে হবে, বা অর্ধেকটার পুরোটা না বাদ দিলেও কিছুটা পার্ট বাদ দিতে হবে। তো এই যে গ্যাপ যেটা হয়ে যাচ্ছে, এই গ্যাপটা কিভাবে পূরণ হবে, এটা অনেকের কিউরিওসিটি থাকে, তো এইটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, সো এইখানে আসে বেসিক্যালি রিকনস্ট্রাকটিভ সার্জারি পার্টটা। তো এনি হেড অ্যান্ড নেক ক্যান্সারের যে অ্যাবলেটিভ পোর্শনটা, যেখানে একটা ভিজিবল ডিফেক্ট তৈরি হচ্ছে, আমি ধরুন থাইরয়েড ক্যান্সার বা স্যালাইভারি গ্ল্যান্ড ক্যান্সার, এগুলোতে এই সমস্ত জিনিসের অ্যাপ্লিকেবল নয়, কারণ সেখানে একটা কোনো ভিজিবল গ্যাপ বা ভিজিবল কমিউনিকেশন, অ্যাবনর্মাল কমিউনিকেশন তৈরি হয় না। কিন্তু মুখের ক্যান্সারের ক্ষেত্রে জিভ, যেখানে একটা ভিজিবল ডিফেক্ট তৈরি হচ্ছে, সেই সমস্ত জায়গায় রিকনস্ট্রাকটিভ সার্জারি করা হয়, যেটাকে আমরা বলি ফ্ল্যাপ সার্জারি। আচ্ছা, তো এবার এই ফ্ল্যাপ গুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়ে থাকে। পেশেন্ট যদি খুব ফিট হয় বা অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন থাকে, তাহলে যেটা প্রেফারেবল সেটাকে আমরা বলি মাইক্রোভাস্কুলার ফ্ল্যাপ। সেক্ষেত্রে হাতের এখান থেকে বা থাইয়ের থেকে, বা পেশেন্টের ধরুন চোয়ালের যদি অংশ বাদ যায়, তাহলে পায়ের যে দুটো হাড় তার মধ্যে টিবিয়া আর ফিবুলা, মানে আমি যদি বুঝতে চাই সাধারণভাবে, ফ্ল্যাপ মানে আপনি যখন বলতে চাইছো যে অন্য কোনো একটা জায়গা টিস্যু দিয়ে এই গ্যাপটাকে ভরাট করা। সো ওখান থেকে একটা বোন উইথ স্কিন তুলে আমরা ওই যে গ্যাপটা হচ্ছে সেই গ্যাপটাকে ভরাট করা। আচ্ছা, এর প্রাইমারি রিজন হচ্ছে দুটো, এবং কেন জরুরি, মানে আমি যদি ফ্ল্যাপ সার্জারি না করি, তো ফ্ল্যাপ সার্জারি করলে যেটা হয় অবভিয়াসলি একটা এর কসমেটিক আউটকাম অনেক বেটার, যে আমার ফেস বা নেক যেটা ভিজিবল পোর্শন, অ্যান্ড ইট বেসিক্যালি প্রোভাইডস অ্যান আইডেন্টিটি। রাইট, যে কোনো একটা পেশেন্টের ফেস বা নেক একটা আইডেন্টিটির পার্ট, তো সেটাকে যতটা সম্ভব নর্মাল রিস্টোর করা বাই গিভিং, যে যদি বোন রিপ্লেস করা যায় বোন দিয়ে, সফট টিস্যু রিপ্লেস করা যায় সফট টিস্যু দিয়ে, মাসল রিপ্লেস করা হলো মাসল দিয়ে। আচ্ছা, সিমিলারলি যেটা ভালো, আর একটা জিনিস যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে আমি বলছিলাম যে স্পিচ বা সোয়ালোর, উইথ ফ্ল্যাপ এই স্পিচ আর সোয়ালোর আউটকামটা যতটা ভালো হয়, ঠিক ততটাই আমি ধরুন মানে উইদাউট ফ্ল্যাপ এর আউটকামটা বা এর যে মানে ডিউরেশন, যে আমার অনেক দিন লাগলো সেই জিনিসটা অ্যাচিভ করতে, সেটা অনেকটা শর্টেন করে দেওয়া যায়। সো রিহ্যাবিলিটেশন টাইমটা বা হিলিং টাইমটা অনেকটা কমিয়ে আনা যায়। আর সাধারণত এই সার্জারি হওয়ার পরে পরবর্তী চিকিৎসা সাধারণত কি কি হয়? সো বেসিক্যালি যদি আপফ্রন্ট সার্জারি হয়ে গিয়ে থাকে, যে টিউমার বেরিয়ে গেল, তখন আমরা জেনারেলি ওয়েট করি হচ্ছে যে প্যাথোলজি রিপোর্টের জন্য, যেটা 7 থেকে 10 দিন পর আমাদের কাছে যে ফাইনাল বায়োপসি রিপোর্টটা আসে, তাতে আমরা ডিটেল যে জিনিসগুলো স্টাডি করি, সেগুলো হচ্ছে যে আমি কতটা মার্জিন পেয়েছি, টিউমারটা কি গ্রেডেড ছিল, কোন স্টেজে আছে, গলার গ্ল্যান্ডে ছড়িয়েছে কিনা, লিম্ফোভাস্কুলার বা পেরিনিউরাল মানে হচ্ছে ব্লাড ভেসেলের গা দিয়ে টিউমারটা ছড়াচ্ছে কিনা, বা কোনো মেজর নার্ভ ইনভলভ করেছে কিনা, এই যে জিনিসগুলো আমরা ছোট ছোট ফ্যাক্টর গুলো যেগুলো
যেগুলো হিস্টোপ্যাথোলজি রিপোর্টে আসে বা বায়োপসি রিপোর্টে আসে, এগুলোর উপর ভিত্তি করে এবং স্টেজের উপর ভিত্তি করে আমরা তারপরের যে ট্রিটমেন্টটা, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, সেটা আমরা ডিসাইড করে থাকি। এবার সেটা কিছু ক্ষেত্রে রেডিওথেরাপিও হতে পারে, কিছু ক্ষেত্রে রেডিওথেরাপি অ্যাডেড উইথ কিমোথেরাপিও হতে পারে। তো এই পুরো জিনিসটাই আবার যেটা আমরা আগেও এখানে পডকাস্টে ডিসকাশন করলাম, যে পুরোটাই একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড করে তখন এই ডিসিশনটা নেওয়া হয় যে বেসড অন এই টিউমার ফ্যাক্টর যেগুলো আমাদের কাছে প্যাথোলজি ইনফরমেশন আছে, আর কিছুটা হচ্ছে যেটা পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর, যে হয়তো গাইডলাইন বলছে এটা, বাট ইজ দ্য পেশেন্ট ফিট এনাফ টু আন্ডারগো দোজ টাইপ অফ ট্রিটমেন্ট, না আমাদের কিছুটা স্লাইটলি মডিফাই করতে হবে সেই জিনিসগুলো।